নমস্কার, অটোক্যাড কেজি টু পিজি চ্যানেলের আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। প্রথম ক্লাসে যে প্রথম ভিডিওটা আমরা দেখেছিলাম সেটা আপনাদের খুব ভালো লেগেছে, সেটা আমি বুঝতে পারছি। আরও উৎসাহ পেলাম কাজের জন্য। আরও আপনারা বেশি করে দেখুন, এই আশা করব। যদি কোনো রকম প্রস্তাব বা কমেন্টস বা ফিডব্যাক দেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরের ভিডিওগুলো, পরের ক্লাসগুলো আরও ভালো করতে। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। দ্বিতীয় ক্লাসে আজকে আমরা দেখব যে অটোক্যাডে যে কমান্ডগুলো আমরা ব্যবহার করি সেই কমান্ডগুলোর মধ্যে কি কি মিল আছে, আর দেখে নেব যে অটোক্যাডের সিলেকশন মেথড, বিভিন্ন অবজেক্টগুলোকে কিভাবে সিলেক্ট করতে হয় সেই প্রসেসগুলো আজকে আমরা দেখে নেব। শুরু করছি আজকে ক্লাস। অটোক্যাডে বিভিন্ন কমান্ড অ্যাক্টিভ করার জন্য মূলত দুটো পদ্ধতি আছে। আমরা মাউস ক্লিক করে কোনো কমান্ডকে অ্যাক্টিভ করতে পারি, আবার সেই কমান্ডকেই আমরা কিবোর্ড থেকে কি প্রেস করে অ্যাক্টিভ করতে পারি। আমরা যদি মাউস ক্লিক করে কোনো কমান্ডকে অ্যাক্টিভ করতে চাই তাহলে এই আইকন বা ফ্লাই আউটে ক্লিক করে সেই কমান্ডটাকে অ্যাক্টিভ করতে পারি। আর যদি কিবোর্ড থেকে কমান্ড অ্যাক্টিভ করতে হয় তাহলে আমাকে এই কমান্ড উইন্ডোতে কমান্ডটাকে লিখতে হবে এবং এন্টার কি প্রেস করতে হবে, তাহলে কমান্ডটা কিবোর্ড থেকে অ্যাক্টিভ করা যাবে। এখানে একটা কথা বলে দিই যে কোনো কমান্ড অ্যাক্টিভ করার ক্ষেত্রে অটোক্যাডে মাউস ক্লিক করে কমান্ড অ্যাক্টিভ করার থেকে কিবোর্ড এন্ট্রি করে কমান্ড অ্যাক্টিভ করা ভালো, কারণ তাতে অটোক্যাডের ড্রয়িং করার পদ্ধতি বা অটোক্যাডে কাজ করার পদ্ধতিতে অনেক স্পিড বাড়ে, অনেক তাড়াতাড়ি কাজ করা যায়। ধরা যাক আমরা কোনো লাইন এইখান থেকে আঁকা শুরু করব। যদি মাউস ক্লিক করতে হয় তাহলে লাইন আইকনে মাউস পয়েন্টার নিয়ে যেতে হবে, ক্লিক করতে হবে, ফিরে আসতে হবে, এখান থেকে লাইন আঁকা শুরু করতে হবে। কিন্তু মাউস পয়েন্টার এরকম জায়গাতেই আছে। এই অবস্থায় যদি আমরা কিবোর্ড এন্ট্রি করে লাইন কমান্ডকে অ্যাক্টিভ করি তাহলে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু মাউসের এই আপস অ্যান্ড ডাউনস এতে যে সময়টা লাগলো সেই সময়টা কিন্তু বেঁচে যাবে। তাতে আমার হাতের স্পিড বা অপারেশনের স্পিড বাড়বে। এখন প্রশ্ন মনে আসতেই পারে যে এইটুকু সময়ের জন্য এই মাউস আপস অ্যান্ড ডাউনস করবার জন্যে কতটুকু আর সময় নষ্ট হবে? হ্যাঁ, সময় নষ্ট হবে। যদি খুব ছোট কাজ করা হয়, 2-4 মিনিটের একটা কাজ করি, সেক্ষেত্রে হয়তো এই মাউসের মুভমেন্টটা খুব একটা সময়ের ওপর এফেক্ট করবে না। কিন্তু এই কাজটাই যদি একটা প্রজেক্ট ওয়ার্ক হয়, 3-4 ঘন্টা বা 6-7 ঘন্টার জন্য আমি যখন কাজ করব, তখন যদি এই মাউসের মুভমেন্টটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, দেখা যাবে এই প্রজেক্ট ওয়ার্কের অনেকটাই সময়, প্রায় 15 থেকে 20 মিনিট সময় চলে গেছে শুধু মাউসের এই মুভমেন্ট করার জন্য। এই সময়টা আমরা বাঁচাতে পারি যদি আমরা কিবোর্ড এন্ট্রি করে কমান্ড অ্যাক্টিভ করতে পারি। সুতরাং আমরা চেষ্টা করব সমস্ত কমান্ড, বেশিরভাগ কমান্ড মাউস ক্লিক না করে কিবোর্ড এন্ট্রি করে অ্যাক্টিভ করতে। যাই হোক, আমরা লাইন কমান্ড অ্যাক্টিভ করেছি, আমরা লাইন আঁকছি। লাইন কমান্ড কি করে আঁকতে হয় সেই ডিটেলিং আমরা পরের ক্লাসে দেখব, পরের ভিডিওতে দেখব। আজকে শুধু আমরা সাদৃশ্যগুলো, বিভিন্ন কমান্ডের মিলগুলো দেখতে চাইছি। সুতরাং আমরা এখানে কিছু কাজ করে যাব, কিছু ড্রয়িং করে যাব, তার ডিটেলিং আজকে আমরা সেখানে করছি না। যদি বুঝতে অসুবিধা হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই, পরের ক্লাসে আমরা এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে নেব, আরও ডিটেলিং শিখব। যাই হোক, আমি কিছু লাইন ড্র করেছি লাইন কমান্ড অ্যাক্টিভ করে। এইবার যদি আমি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করতে চাই তাহলে মাউস ক্লিক করার জন্য হোম ট্যাব, ড্র প্যানেল, তার মধ্যে সার্কেল আইকনে ক্লিক করব, করে সার্কেল ড্র করব।
আমরা যদি আর্ক ড্র করতে চাই, এইভাবে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে করে আমরা কমান্ড অ্যাক্টিভ করে কাজ করতে পারি। এবার মনে করা যাক আমি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করব কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে কোনো কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমরা কমান্ড উইন্ডোতে সেই কমান্ডটাকে টাইপ করব। পুরো কমান্ড টাইপ করতে পারি, অথবা যে কমান্ডটা অ্যাক্টিভ করতে চাইছি সেই কমান্ডের হট কি প্রেস করব। এখন হট কি ব্যাপারটা কি বলছি। ধরা যাক আমি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করতে চাইছি। আমি কিবোর্ড থেকে টাইপ করব CIRCLE, লিখে এন্টার করতে পারি, তাহলে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হবে। আমরা দেখতে পাচ্ছি সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। অথবা আমরা সরাসরি শুধুমাত্র সি লিখে এন্টার করলেও সার্কেল কমান্ড অ্যাক্টিভ হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম সার্কেল কমান্ড কিবোর্ড থেকে অ্যাক্টিভ করার জন্য সার্কেল লিখে এন্টার করতে হয়, অথবা শুধুমাত্র সি লিখে এন্টার করলেও সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়। অন্যদিকে লাইন কমান্ড যদি অ্যাক্টিভ করতে চাই, তাহলে কিবোর্ড থেকে আমাকে লিখতে হবে LINE এন্টার, অথবা লাইন কমান্ড অ্যাক্টিভ করার জন্য এল লিখে এন্টার করলেই লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো কমান্ড কিবোর্ড থেকে অ্যাক্টিভ করার জন্য সেই কমান্ডটা পুরো লিখে এন্টার করতে পারি, অথবা কমান্ডের একটা স্পেশাল কি লিখে এন্টার করলে করেসপন্ডিং কমান্ডটা অ্যাক্টিভ হবে। এই স্পেশাল কি যেটা আমরা টাইপ করলে রিকোয়ার্ড কমান্ডটা অ্যাক্টিভ হবে, সেই কিটাকে বলা হচ্ছে ওই কমান্ডের হট কি। যেরকম সার্কেল কমান্ড অ্যাক্টিভ করার জন্য সি লিখে এন্টার করতে হবে কিবোর্ড থেকে, অর্থাৎ সি হচ্ছে সার্কেল কমান্ডের হট কি। আবার লাইন কমান্ড অ্যাক্টিভ করার জন্য এল লিখে এন্টার করলেই লাইন কমান্ড অ্যাক্টিভ হবে, এল হচ্ছে লাইন কমান্ডের হট কি। এইভাবে আমরা দেখতে পাবো অটোক্যাডের বিভিন্ন কমান্ডের বিভিন্ন রকম হটকি আছে। কোনো কোনো কমান্ডের হটকি একটা থাকে, যেরকম সার্কেল, লাইন, এগুলোর হটকি একটা করে। কোনো কোনো কমান্ড আছে যাদের হটকি দুটো থাকতে পারে, কোনো কোনো কমান্ডের হটকি তিনটেও হতে পারে, মানে তিনটে লেটারের কম্বিনেশনে হটকিটা তৈরি হয়েছে। যেরকম একটা উদাহরণ দিই, চ্যাম্পার বলে একটা কমান্ড আছে। সেই চ্যাম্পার কমান্ড অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে অ্যাক্টিভ করার জন্য আমাকে CHA লিখে এন্টার করতে হবে। কপি কমান্ড অ্যাক্টিভ করার জন্য দুটো লেটার টাইপ করতে হবে, CO লিখে এন্টার করলে কপি কমান্ড অ্যাক্টিভ হবে। অর্থাৎ CO হচ্ছে কপি কমান্ডের হটকি, আর CHA হচ্ছে চ্যাম্পার কমান্ডের হটকি। যাই হোক, এই বিষয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কমান্ডগুলো পরে ডিসকাস করব, তখন তাদের হটকিগুলো নিয়ে ডিসকাস করব। এখানে জাস্ট উদাহরণ নেওয়ার জন্য আমরা এগুলো জেনে নিলাম। আমরা লাইন কমান্ড অ্যাক্টিভ করেছি, করার পরে মনে হলো যে না, আমি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করতে চাইছি, ভুল করে লাইন কমান্ড অ্যাক্টিভ করে ফেলেছি। আমরা এখন দেখতে পাচ্ছি কমান্ড উইন্ডো দেখাচ্ছে লাইন কমান্ড অ্যাক্টিভ আছে। এই অবস্থায় যদি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করতে হয়, অর্থাৎ লাইন আমি আঁকবো না, সরাসরি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটা একটু দেখে নিই। এক্ষেত্রে আমরা যদি মাউস ক্লিক করে সার্কেল কমান্ড অ্যাক্টিভ করতে চাই, অর্থাৎ সার্কেল আইকনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে, লাইন কমান্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, বা লাইন কমান্ড ক্যান্সেল হয়ে গিয়ে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি কমান্ড উইন্ডোতে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এই অবস্থায় আমি সার্কেল ড্র করতে পারবো। এবার ধরা যাক আমি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করেছি, এই অবস্থায় আমি লাইন কমান্ডটা অ্যাক্টিভ করতে চাইছি। আবার আমি লাইন আইকনে ক্লিক করলে দেখতে পাবো সার্কেল কমান্ড ক্যান্সেল হয়ে গিয়ে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমার মনে হলো যে লাইন কমান্ড না, আমি এখন সার্কেল আঁকতে চাইছি, ভুল করে লাইন কমান্ড অ্যাক্টিভ করে ফেলেছি। আমি এই অবস্থায় যদি সার্কেল আইকনে ক্লিক করি, তাহলে লাইন কমান্ড ইনঅ্যাক্টিভ হয়ে গিয়ে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু সার্কেল কমান্ডকে যদি এখন কিবোর্ড থেকে অ্যাক্টিভ করতে হয়, তাহলে আমাকে সি লিখে এন্টার করলেই কিন্তু হবে না। দেখা যাক, এখানে কমান্ড উইন্ডো চাইছে লাইন কমান্ড অ্যাক্টিভ আছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টটাকে দেখাতে বলছে। এই অবস্থায় যদি আমি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করতে চাই, সার্কেল কমান্ডের হট কি সি লিখে এন্টার করলে কিন্তু সার্কেল কমান্ড অ্যাক্টিভ হবে না। দেখা যাচ্ছে
কমান্ড উইন্ডো বলে দিয়েছে ইনভ্যালিড পয়েন্ট, অর্থাৎ সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়নি। লাইন কমান্ড যেরকম অ্যাক্টিভ ছিল লাইন কমান্ড সেরকমই অ্যাক্টিভ আছে। তাহলে কিবোর্ড থেকে কোনো একটা কমান্ডকে অ্যাক্টিভ করতে গেলে, যখন অন্য কোনো কমান্ড অ্যাক্টিভ আছে সেই অবস্থায় নতুন কমান্ডকে অ্যাক্টিভ করতে গেলে আগে যে কমান্ডটা অ্যাক্টিভ আছে তাকে ক্যান্সেল করতে হবে। সেটা করবার জন্য কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করতে হবে। ইএসসি লেখা একটা কি আমাদের কিবোর্ডে আছে টপ লেফট কর্নারে, বাঁদিকে ওপরের দিকে কর্নারে এসকেপ বাটনটা আছে। আমরা এসকেপ বাটন প্রেস করে কোনো কমান্ডকে ক্যান্সেল করতে পারি। আমি এসকেপ কি প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছি যে কমান্ডটা অ্যাক্টিভ ছিল সেই কমান্ডটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি নতুন কমান্ড দিতেই পারি। সি লিখে এন্টার করলে এই অবস্থায় সার্কেল কমান্ড অ্যাক্টিভ হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে কোনো কমান্ডকে অ্যাক্টিভ করবার জন্য দুটো মেথড আছে, একটা মাউস ক্লিক আর একটা হচ্ছে কিবোর্ড এন্ট্রি। এখন কথা হচ্ছে কোনো কমান্ড তো আমি অ্যাক্টিভ করলাম, সেই কমান্ড নিয়ে কাজ করলাম, সেই কমান্ড দিয়ে যা ড্র করবার আমি ড্র করে ফেললাম। এইবার ওই কমান্ডটাকে যদি আমি বেরোতে চাই তাহলে আমি কি করব? অটোক্যাডের কোনো কমান্ড থেকে বেরোতে গেলে স্পেস বার বা এন্টার কি প্রেস করব। যেরকম মনে করা যাক আমি লাইন কমান্ড নিয়ে যে কটা লাইন ড্র করার দরকার ছিল সে কটা লাইন ড্র করে ফেলেছি। এবার আমি লাইন কমান্ড থেকে বেরোতে চাই, আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম, লাইন কমান্ড থেকে বেরিয়ে গেলাম। অথবা আমি লাইন কমান্ড দিয়ে যে লাইনগুলো আঁকার দরকার ছিল সেই লাইনগুলো এঁকে ফেললাম। সেই লাইন এঁকে ফেলার পরে আমি স্পেস বার যদি প্রেস করি, এন্টার কি প্রেস না করে যদি স্পেস বার কিটাকে প্রেস করি তাহলেও কিন্তু আমি কমান্ড থেকে বেরিয়ে যেতে পারবো। অর্থাৎ অটোক্যাডে স্পেস বারটা এন্টারের বিকল্প বা সাবস্টিটিউট হিসেবে কাজ করে। একই কথা, যদি আমি কোনো কমান্ডকে কিবোর্ড থেকে অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমি সেই কমান্ডের হট কি প্রেস করার পরে এন্টার কি প্রেস করতে পারি অথবা স্পেস বার প্রেস করতে পারি। সোজা কথা হচ্ছে অটোক্যাডে এন্টার কি এর সাবস্টিটিউট হচ্ছে স্পেস বার। এবারে প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে যে আমি যদি লিখতে চাই সেখানে তো আমাকে স্পেস দিতে হবে, দুটো ওয়ার্ডের মাঝখানে স্পেস তো দিতেই হবে। সেই স্পেসটা আমি দেব কি করে? মনে রাখতে হবে অটোক্যাডে যখন আমরা কোনো কিছু লিখব অথবা কোনো কিছু লেখা আছে সেই লেখাকে আমরা চেঞ্জ করব, মডিফাই করব, অর্থাৎ সোজা কথা হচ্ছে যখন আমরা অটোক্যাডে টেক্সট নিয়ে কাজ করব তখন স্পেস বার স্পেসের কাজ করবে। যেরকম মনে করা যাক আমি এখন লিখব অটোক্যাড স্পেস কেজি স্পেস 2 স্পেস পিজি, এই ক্লজটা আমি লিখব। তো আমি লিখতে শুরু করলাম। অটোক্যাড লেখা হয়ে গেছে, এবার একটা স্পেস দরকার। আমি এখানে স্পেস বারটাকে প্রেস করলে এখানে কিন্তু সেটা স্পেসের কাজ করছে। স্পেস বারের যা কাজ একটা স্পেস এন্ট্রি করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু এন্টারের কাজ করেনি। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, যখন আমরা টেক্সট মোডে কাজ করব, টেক্সট নিয়ে কাজ করব, তখন অটোক্যাডে স্পেস বার স্পেসের কাজ করবে। কিন্তু যখন আমি টেক্সট নিয়ে কাজ করছি না, অন্য কোনো ধরনের কাজ করছি, অন্য যে কোনো ধরনের কাজ করছি টেক্সট ছাড়া, তখন স্পেস বার এন্টারের কাজ করবে। টেক্সট লেখা হয়ে গেছে, এই অবস্থায় যদি আমি স্পেস বার প্রেস করি, যেরকম মনে করা যাক সি লিখে যদি আমি এন্টার করি সার্কেল কমান্ড অ্যাক্টিভ হবে। এই অবস্থায় সি লেখার পরে যদি স্পেস বার প্রেস করি তাহলেও কিন্তু সার্কেল কমান্ড অ্যাক্টিভ হবে। যেহেতু আমি এখন কোনো টেক্সট নিয়ে কাজ করছি না, সুতরাং এই অবস্থায় স্পেস বার এন্টারের কাজ করবে। এবারে আমরা আরেকটা মিল কমান্ডগুলোর ক্ষেত্রে আরেকটা মিল দেখে নেব, সেটা হচ্ছে অটোক্যাডে স্পেস বার বা এন্টার কি প্রেস করলে আগের কমান্ডটা রিপিট হয়। আমি বলতে চাইছি যখন কোনো কমান্ড অ্যাক্টিভ নেই
তখন আমরা যদি এন্টার কি প্রেস করি, মানে কোনো হটকি টাইপ না করে সরাসরি এন্টার কি প্রেস করি, তাহলে আগের যে কমান্ডটা পারফর্ম করেছিলাম সেই কমান্ডটা রিপিট হবে। কমান্ড উইন্ডোতে আমি এখন শেষ লাইনে দেখতে পাচ্ছি টাইপ এ কমান্ড, এই কথাটা লেখা আছে। এই যে টাইপ এ কমান্ড লেখা আছে, তার মানে এই অবস্থায় আমি কোনো কমান্ডকে অ্যাক্টিভ করতে পারি বা হটকি লিখে এন্টার করতে পারি। টাইপ এ কমান্ড প্রম্পট যখন থাকবে, তখন যদি আমি এল লিখে এন্টার করে লাইন কমান্ডটাকে অ্যাক্টিভ করি এবং লাইন ড্র করে এন্টার কি বা স্পেস বার কি প্রেস করে কমান্ড থেকে বেরিয়ে যাই, তারপরে যদি আমি কোনো হটকি প্রেস না করে সরাসরি এন্টার কি প্রেস করি বা স্পেস বার প্রেস করি, তাহলে আগের কমান্ডটা রিপিট হবে। আগের কমান্ড বলতে আমি এইমাত্র লাইন কমান্ড শেষ করলাম, এই অবস্থায় যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে লাইন কমান্ডটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। এর জন্য কিন্তু হটকি প্রেস করতে হবে না। আমি এন্টার কি বা স্পেস বার প্রেস করলাম, দেখা যাচ্ছে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। আমি লাইন ড্র করলাম, করার পরে কমান্ড থেকে বেরিয়ে গেলাম, আবার স্পেস বার বা এন্টার প্রেস করলে আবার আগের কমান্ড মানে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। লাইন ড্র করলাম, এন্টার করলাম, আবার এন্টার করলে প্রিভিয়াস কমান্ড লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। এবার যদি মনে করি যে না, আমি সার্কেল কমান্ড অ্যাক্টিভ করব, অর্থাৎ স্পেস বার বা এন্টার কি প্রেস করলে এখন আগের কমান্ড লাইন কমান্ড অ্যাক্টিভ হবে, কিন্তু যদি এই অবস্থায় সার্কেল কমান্ড আমাকে অ্যাক্টিভ করতে হয়, সেক্ষেত্রে হয় সার্কেল আইকনে ক্লিক করতে হবে অথবা সি লিখে এন্টার করতে হবে। আমি সি লিখে এন্টার করলাম, সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়েছে, সার্কেল ড্র করলাম, করে কমান্ড থেকে বেরিয়ে গেলাম। এবার যদি আমি এন্টার কি প্রেস করি, তাহলে বুঝতেই পারছেন প্রিভিয়াস কমান্ড মানে যে কমান্ডটা এইমাত্র শেষ করে এলাম সেই সার্কেল কমান্ড অ্যাক্টিভ হবে। করলাম এন্টার কি, সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা বলছিলাম যে অটোক্যাডে আমরা কোনো কমান্ডকে অ্যাক্টিভ করতে পারি কিবোর্ড থেকে অথবা মাউস ক্লিক করে। এখন আমরা মাউসে হাত না দিয়ে আমরা কোনো কমান্ডকে অ্যাক্টিভ করতে পারবো আইকন থেকে বা ফ্লাই আউট থেকে। ফ্লাই আউট কি, আইকন কি আমরা আগের ক্লাসে দেখেছিলাম। যদি আপনারা কেউ দেখে না থেকে থাকেন, প্রিভিয়াস ফাইলটা ক্লাসটা প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারেন, প্লে লিস্টে লোড করা আছে। যে কথা বলছিলাম, আইকনে মাউস ক্লিক করে যেরকম আমরা কোনো কমান্ডকে অ্যাক্টিভ করতে পারি, সেই রকম আইকন থেকেও কিন্তু আমরা কোনো কমান্ডকে অ্যাক্টিভ করতে পারি মাউসে ক্লিক না করে। মাউস পয়েন্টার এখন যেখানে আছে সেখানেই থাক, আমি লাইন কমান্ডটাকে অ্যাক্টিভ করব লাইন আইকনের সাহায্যে। কি করে করতে হবে? আমি কিবোর্ড থেকে অল্টার কিটাকে প্রেস করব। অল্টার কি, কিবোর্ডে একটা কি আছে, দুদিকে দুখানা কি আছে ALT বলে, সেই ALT কিটাকে আমরা বলি অল্টার কি। অল্টার কি আমি প্রেস করব। অল্টার কি যেই প্রেস করলাম, দেখুন প্রত্যেকটা ট্যাবের রেসপেক্টে একটা করে হট কি ডিসপ্লে দিয়ে দিয়েছে। সেই হট কি একটা লেটারের কম্বিনেশন হতে পারে, দুটো লেটারের কম্বিনেশন হতে পারে। যেরকম আমরা দেখতে পাচ্ছি হোম ট্যাবের হট কি হচ্ছে H, ইনসার্ট ট্যাবের হট কি হচ্ছে IN, অ্যানোটেট ট্যাবের হট কি হচ্ছে AN, এটসেট্রা। তো আমরা যে ট্যাবটাকে অ্যাক্টিভ করতে চাইছি সেই ট্যাবের হটকি কম্বিনেশন লিখে এন্টার করব। এন্টার করারও দরকার নেই, হটকিটা দিলেই সেই করেসপন্ডিং ট্যাবটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা প্রথমে অল্টার কি প্রেস করেছিলাম, হটকি দেখিয়ে দিয়েছে, আমি IN লিখে এন্টার করলাম, সরি IN লিখলাম, সঙ্গে সঙ্গে ইনসার্ট ট্যাব অ্যাক্টিভ হয়ে গেল। মাউস পয়েন্টার কিন্তু যেখানে ছিল সেখানেই আছে, আমি মাউসে হাত দিইনি। একইভাবে এখন আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট ট্যাবটা অ্যাক্টিভ আছে। আমি যদি হোম ট্যাবটাকে এই অবস্থায় অ্যাক্টিভ করতে চাই মাউস ক্লিকিং ছাড়া, মাউস পয়েন্টারে হাত না দিয়ে, মাউসে হাত না দিয়ে, তাহলে আমি অল্টার কিটাকে প্রেস করব কিবোর্ড থেকে, হটকি এসে যাবে। আমরা যে হটকি দরকার অর্থাৎ H লিখলাম, সঙ্গে সঙ্গে হোম ট্যাবটা অ্যাক্টিভ হয়ে যাবে। হোম ট্যাব তো অ্যাক্টিভ হয়ে গেল। এইবারে দেখুন হোম ট্যাবের মধ্যে যত আইকন বা ফ্লাই আউট আছে
তার প্রত্যেকটার করেসপন্ডিং হটকি এসে গেছে। সেই হটকি একটা লেটার হতে পারে অথবা দুটো লেটারের হতে পারে, আমরা দেখতে পাচ্ছি। এই রকম হটকিগুলো টাইপ করে দিলেই আমরা করেসপন্ডিং আইকন বা ফ্লাই আউটটাকে অ্যাক্টিভ করতে পারবো। যেরকম আমি এখন লাইন আইকনটাকে যদি অ্যাক্টিভ করতে চাই বা লাইন কমান্ড অ্যাক্টিভ করতে চাই, কিবোর্ড থেকে LI লিখলেই লাইন অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন কমান্ড উইন্ডো দেখিয়ে দিচ্ছে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ মাউসে হাত না দিয়ে, মাউস পয়েন্টার না সরিয়েও আমরা কিন্তু আইকন দিয়ে কমান্ডকে অ্যাক্টিভ করতে পারি। আচ্ছা, অনেক কিছু ড্র করে ফেলেছি। এইবার আমরা এই ড্রন অবজেক্টগুলোকে মুছে দিতে চাইছি। ড্রন অবজেক্টকে মোছার জন্য আমাদের কাছে যে কমান্ডটা আছে সেটা হচ্ছে ইরেজ কমান্ড। ইরেজ কমান্ডের আইকন হচ্ছে এইটা, আছে হোম ট্যাবের মধ্যে মডিফাই প্যানেলের মধ্যে ইরেজ আইকন। এখান থেকে আমরা ইরেজ কমান্ডকে অ্যাক্টিভ করতে পারি অথবা কিবোর্ড এন্ট্রি করতে পারি এন্টার। কমান্ড উইন্ডোতে আমরা লিখে এন্টার করলে ইরেজ কমান্ড অ্যাক্টিভ হবে। ইরেজ কমান্ড অ্যাক্টিভ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। নর্মালি মাউস পয়েন্টারটা এরকম থাকে, একটা প্লাস সিম্বল, আর প্লাস সিম্বল যেখানে ক্রস করেছে সেইখানে একটা ছোট্ট স্কোয়ার থাকে। আমি যেই ইরেজ কমান্ডটা অ্যাক্টিভ করলাম সঙ্গে সঙ্গে মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে একটা স্কোয়ার হয়ে গেল। এই স্কোয়ারটা অ্যাকচুয়ালি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে ব্যবহৃত হয়, সেই কারণে অনেকে এটাকে সিলেকশন বক্স বলে থাকে, কিন্তু অটোক্যাডের কাছে অ্যাকচুয়ালি এই স্কোয়ারটার নাম হচ্ছে পিক বক্স। পিক বক্স। আমরা ইরেজ কমান্ড অ্যাক্টিভ করলেই মাউস পয়েন্টার পিক বক্সে চেঞ্জ হয়ে যাবে। এবার এই পিক বক্সের সাহায্যে আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। আমরা এই পিক বক্সকে নিয়ে গিয়ে কোনো একটা অবজেক্টের ওপরে রেখে ক্লিক করলে সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করব কেন? কারণ ইরেজ আমি করতে চাইছি, কোনো অবজেক্টকে মুছতে চাইছি। অটোক্যাডকে তো বোঝাতে হবে কোন অবজেক্টটাকে মুছবো নাকি সব অবজেক্টগুলোকেই মুছে দেব। সেটা বোঝানোর জন্য আমাকে পিক করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। যে ধরা যাক আমি এই টেক্সটটাকে মুছে দিতে চাইছি অথবা এই লাইনটাকে মুছবো, এই লাইনটাকে মুছবো কিন্তু অন্য কি অবজেক্টগুলোকে মুছবো না। সেইটা বোঝানোর জন্য আগে আমাকে অবজেক্টকে সিলেক্ট করতে হবে, আর সেই সিলেকশন করার জন্য পিক বক্স নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। যেরকম ধরা যাক আমি যদি এই টেক্সটটাকে মুছতে চাই, পিক বক্স নিয়ে যাব, নিয়ে গিয়ে এই টেক্সটের ওপরে পিক বক্সটাকে রেখে এন্টার করে দেবো, তাহলে ওই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট যে হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, এই অবজেক্টটা ডিমড হয়ে গেছে, কিরকম যেন ম্লান হয়ে গেছে। অন্য অবজেক্টগুলো যত স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি, এটা অতটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। এটা সিলেক্ট হয়েছে। ধরা যাক আমি এই লাইনটাকেও সিলেক্ট করব বা এই লাইনটাকেও মুছে দেবো। আমি এটাকেও ক্লিক করলাম মাউস পয়েন্টার নিয়ে গিয়ে, মানে পিক বক্স ওই অবজেক্টের ওপরে নিয়ে গিয়ে ক্লিক করলাম, ওই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল, ডিমড হয়ে গেল। এই অবজেক্টটাকে মুছবো, সিলেক্ট করলাম। এই অবজেক্টটাকে মুছবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। আমি অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করে ফেলেছি। যে অবজেক্টগুলোকে আমি মুছতে চাই সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিয়েছি, কিন্তু কটা অবজেক্ট সিলেক্ট হলো সেটা তো আমি গুনিনি। অটোক্যাড সেটা গুনে দেবে। কমান্ড উইন্ডো দেখিয়ে দেবে কটা অবজেক্ট এখনো পর্যন্ত সিলেক্ট হয়েছে। এখনো পর্যন্ত 12খানা অবজেক্ট সিলেক্ট হয়েছে। আমি যেই আর একটা অবজেক্ট সিলেক্ট করব, অটোক্যাড সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে আর একটা অবজেক্ট সিলেক্ট হয়েছে। ইন টোটাল 13খানা অবজেক্ট সিলেক্ট হয়েছে। অবজেক্ট সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে কমান্ড উইন্ডো সিলেক্টেড অবজেক্টের কাউন্টিংটা দেখিয়ে দেবে। এখানে 14খানা অবজেক্ট সিলেক্ট হয়ে আছে। এই অবস্থায় যদি আমি এন্টার করি বা স্পেস বার প্রেস করি, তাহলে যে 14খানা অবজেক্ট সিলেক্ট করেছিলাম সেই 14খানা অবজেক্ট মুছে যাবে। তাহলে আমরা ইরেজ কমান্ড দিয়ে কি করে অবজেক্টকে সিলেক্ট করতে হয় এবং অবজেক্টকে মুছতে হয় তার একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। এখানে একটা কথা বলে দিই, কোনো অবজেক্টকে যখন আমরা সিলেক্ট করছি, অটোক্যাড 2021 ভার্সনে, অটোক্যাড 2021 ভার্সনে সিলেক্টেড অবজেক্টগুলোকে এইভাবে ডিমড করে দেখায়। লোয়ার ভার্সনে
কোন অবজেক্টটা সিলেক্ট হয়েছে সেটা একটু অন্যভাবে প্রেজেন্ট করে। লোয়ার ভার্সনে এটা কিভাবে প্রেজেন্ট করে সেটা আগে দেখে নিই, চলুন। আমরা এখন অটোক্যাড 2014 ভার্সন নিয়ে কাজ করছি। এটা একটু লোয়ার ভার্সন, অটোক্যাড 2014 ভার্সন। এই অবস্থায় কোনো ইরেজ কমান্ড নিয়ে যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করি, তাহলে সেই সিলেক্টেড অবজেক্টকে লোয়ার ভার্সন কিভাবে প্রেজেন্ট করে সেটা দেখে নেব। আমি একটা অবজেক্টকে সিলেক্ট করলাম ইরেজ কমান্ড নিয়ে, দেখা যাচ্ছে সার্কেলটা সিলেক্ট হয়েছে। সার্কেলটা সিলেক্ট হয়েছে সেটা বোঝানোর জন্য প্রেজেন্টেশনটা এখানে অন্যভাবে এসছে। সার্কেলটা এখানে কাটা 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 লাইন হয়ে গেছে। যে অবজেক্টগুলো সিলেক্ট হয়নি সেই অবজেক্টগুলো ফার্ম লাইন বা কন্টিনিউয়াস লাইন আছে। অটোক্যাড 2021 বা 20 ভার্সন ছাড়া তার আগের যে লোয়ার ভার্সনগুলো আছে, সেক্ষেত্রে অবজেক্ট সিলেক্ট করার পরে সেই সিলেক্টেড অবজেক্টগুলোকে এরকম ব্রেক লাইন বা কাটা কাটা লাইন বা ফোঁটা ফোঁটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করে অটোক্যাড। কিন্তু আমরা দেখে নিয়েছি অটোক্যাড 2021 ভার্সনে সিলেক্টেড অবজেক্টের প্রেজেন্টেশনটা একটু অন্যভাবে হয়, সেটা ডিমড হয়ে যায়। কিন্তু লোয়ার ভার্সনে সিলেক্টেড অবজেক্টের প্রেজেন্টেশনটা এরকম কাটা কাটা বা ডটেড লাইনের মতো হয়। এটা একটু মনে রাখতে হবে। যারা লোয়ার ভার্সন নিয়ে কাজ করছেন তারা অবজেক্টকে সিলেক্ট করলে এই রকম একটা প্রেজেন্টেশন দেখতে পাবেন। আর যারা অটোক্যাড 2020 বা 2021 নিয়ে কাজ করছেন তারা অবজেক্টকে সিলেক্ট করলে সিলেক্টেড অবজেক্টকে ডিমড হিসাবে দেখতে পাবেন। আবার আমরা অটোক্যাড 2021 ভার্সনে ফিরে এলাম। এখানে আমরা ইরেজ কমান্ড নিয়ে কাজ করছিলাম। আমরা দেখেছি ইরেজ কমান্ড অ্যাক্টিভ করার পরে মাউস পয়েন্টার পিক বক্সে চেঞ্জ হয়ে গিয়েছিল, আর এই পিক বক্স দিয়ে আমরা একটা একটা করে অবজেক্টকে সিলেক্ট করেছিলাম। এইবার মনে করা যাক আমি একসঙ্গে 50খানা অবজেক্টকে মুছে দিতে চাইছি। তাহলে আমরা পিক বক্স দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে ধৈর্য ধরে বসে বসে 50টা অবজেক্টের ওপরে কমপক্ষে 50 বার ক্লিক করতে হবে। খুব টাইম কনজিউমিং এবং এরর প্রোন, যে কোনো মুহূর্তে ভুল হয়ে যেতে পারে। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কাছে সিলেকশন মেথড আছে অনেকগুলো। এই মেথডগুলোকে আমরা বলি মাল্টিপল সিলেকশন। অর্থাৎ এক্ষেত্রে আমরা 2 বা 4টে ক্লিক করব, একসঙ্গে 50খানা অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে, এরকম ব্যবস্থা করা যায়। এই পদ্ধতিটাকে বলা হয় মাল্টিপল সিলেকশন পদ্ধতি। অর্থাৎ খুব কম ক্লিক করে আমরা অনেকগুলো অবজেক্টকে একসঙ্গে সিলেক্ট করে নিতে পারি। এই পদ্ধতিগুলো অনেক আছে, অনেক রকমের মাল্টিপল সিলেকশন মেথড আছে। আমরা আগে লিস্টটা দেখে নিই কত রকমের মাল্টিপল সিলেকশন আছে। আমরা এখানে মাল্টিপল সিলেকশনের মেথডগুলো দেখতে পাচ্ছি। পিক বক্স দিয়ে তো আমরা সিঙ্গেল ক্লিক করে একবারে একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি, এটা আমরা দেখে নিয়েছি। মাল্টিপল সিলেকশনের মেথডগুলো হচ্ছে উইন্ডো, ক্রসিং উইন্ডো, উইন্ডো পলিগন, ক্রসিং পলিগন, ফেন্স, অল, পিক অ্যান্ড ড্র্যাগ, এইগুলো। আর কিছু স্পেশাল সিলেকশন মেথড আছে, সেগুলো আমরা দেখে নেব আস্তে আস্তে। তবে উইন্ডো আর ক্রসিং উইন্ডো এই দুটো দিয়ে, এই দুটো মাল্টিপল সিলেকশন দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করি। দেখে নিই উইন্ডো ব্যাপারটা কি আর ক্রসিং উইন্ডো ব্যাপারটা কি। আমরা ফিরে এলাম অটোক্যাড 2021 ভার্সনে। আমরা ইরেজ কমান্ড নিচ্ছি, ইরেজ কমান্ডটাকে অ্যাক্টিভ করলাম। এইবার যদি আমি উইন্ডো বা ক্রসিং উইন্ডো দিয়ে অনেকগুলো অবজেক্টকে একসঙ্গে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কোনো অবজেক্টের ওপরে পিক বক্স না রেখে, পিক বক্সটাকে কোনো অবজেক্টের ওপরে না রেখে একটা জায়গায় রেখে ক্লিক করব। এখন কোন জায়গায় রেখে এই ক্লিকিংটা হবে সেটা কিন্তু আমরা পরে বুঝতে পারবো। আগে উইন্ডো আর ক্রসিং উইন্ডোর ব্যাপারটা কি সেটা বুঝে নিই। আমি এইখানে মাউস পয়েন্টারটাকে রেখে, দ্যাট ইজ পিক বক্সটাকে রেখে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম অটোক্যাড আমাকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবার সুযোগ করে দিল। আমি যে পয়েন্টটায় ক্লিক করেছি তার উল্টো দিকের অপোজিট কর্নারের পয়েন্টটাকে বা ডায়াগোনাল পয়েন্টটাকে ডিফাইন করার সুযোগ করে দিয়েছে, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে বলেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পয়েন্ট যেটা ক্লিক করেছিলাম, যেটা ফিক্স হয়ে আছে লোয়ার লেফট কর্নারে, সেই পয়েন্টটার বাঁ দিকে আমি সেকেন্ড পয়েন্টটাকে রাখবার চেষ্টা করছি। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে।
কিন্তু আমি যেই এটাকে ফার্স্ট পয়েন্টের ডান দিকে নিয়ে গিয়ে রাখবার চেষ্টা করছি সেকেন্ড পয়েন্টটাকে, তখন আরেক রকম দেখতে রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্টের ডান দিকে যদি সেকেন্ড পয়েন্ট রাখি তাহলে একরকম রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে, আর ফার্স্ট পয়েন্টের বাঁ দিকে যদি সেকেন্ড পয়েন্টটাকে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আরেক রকম রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। ফার্স্ট পয়েন্টের বাঁ দিকে সেকেন্ড পয়েন্ট রাখলে যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয় তার নাম হচ্ছে ক্রসিং উইন্ডো। অর্থাৎ এই অবস্থায় যদি আমি সেকেন্ড পয়েন্টটাকে ক্লিক করি তাহলে একটা ক্রসিং উইন্ডো তৈরি হবে। কিন্তু ফার্স্ট পয়েন্টের ডান দিকে যদি সেকেন্ড পয়েন্ট রেখে ক্লিক করি বা রেক্ট্যাঙ্গেলটাকে তৈরি করি তাহলে যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে তার নাম হচ্ছে উইন্ডো। অর্থাৎ ফার্স্ট পয়েন্টের ডান দিকে সেকেন্ড পয়েন্ট রেখে মাউস ক্লিক করলে উইন্ডো তৈরি হবে, এবং যে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে মানে যে উইন্ডোটা তৈরি হবে তার বর্ডারটা হবে ফার্ম লাইন বা কন্টিনিউয়াস লাইন, আর ভেতরের রংটা হবে ব্লুইশ বা নীলচে। আর যদি ফার্স্ট পয়েন্টের বাঁ দিকে সেকেন্ড পয়েন্ট রেখে সেকেন্ড ডায়াগোনাল পয়েন্ট রেখে ক্লিক করি তাহলে ক্রসিং উইন্ডো তৈরি হবে। সেক্ষেত্রে বর্ডারটা হবে কাটা কাটা ডটেড লাইন, আর ভেতরের কালারটা হবে হালকা সবুজ রঙের। তো আমি এইবার দেখি উইন্ডোর কাজটা কি আর ক্রসিং উইন্ডোটার কাজটা কি। প্রথমে আমরা ক্রসিং উইন্ডোই তৈরি করছি। ক্রসিং উইন্ডো যদি আমরা তৈরি করি তাহলে যে অবজেক্টগুলো ক্রসিং উইন্ডোর মধ্যে পুরোপুরি আছে, মানে যে অবজেক্টগুলো ক্রসিং উইন্ডোর মধ্যে টোটালি এনক্লোজড, পুরোপুরি এনক্লোজড, সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে। এবং যে অবজেক্টগুলি পার্টলি এনক্লোজড, যে অবজেক্টগুলো পার্টলি এনক্লোজড অর্থাৎ যে অবজেক্টগুলোর কিছুটা ক্রসিং উইন্ডোর মধ্যে আছে আর কিছুটা ক্রসিং উইন্ডোর বাইরে আছে সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে। আমি এই অবস্থায় ক্লিক করে দিলাম। ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করার পরে অনেকগুলো অবজেক্ট সিলেক্ট হয়েছে, ইন্টারসেক্টেড অবজেক্ট এবং টোটালি এনক্লোজড অবজেক্ট সবকটাই সিলেক্ট হয়েছে এবং 42খানা অবজেক্ট সিলেক্ট হয়েছে। এই অবস্থায় যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে সিলেক্টেড অবজেক্টগুলো মুছে যাবে। যাই হোক, আমি এগুলোকে আবার ফিরিয়ে আনছি আনডু কমান্ড দিয়ে বা কন্ট্রোল জেড করে, অবজেক্টগুলো ফিরে এলো। যাই হোক, এবার আমরা উইন্ডোর কাজটা দেখে নেব। ইরেজ কমান্ড নিলাম, কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ডান দিকে মাউস পয়েন্টার রেখে ক্লিক করলাম। সেক্ষেত্রে যে অবজেক্টগুলো শুধুমাত্র উইন্ডো রেক্ট্যাঙ্গুলারের মধ্যে টোটালি এনক্লোজড সেই অবজেক্টগুলোই সিলেক্ট হবে। আর যে অবজেক্টগুলো পার্টলি এনক্লোজড বা যেই অবজেক্টগুলোর কিছুটা উইন্ডোর মধ্যে আছে আর কিছুটা উইন্ডোর বাইরে আছে, এই রকম যে অবজেক্টগুলো আছে বা ইন্টারসেক্টেড যে অবজেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট হবে না যদি আমি উইন্ডো দিয়ে সিলেক্ট করার চেষ্টা করি। আমি করলাম ক্লিক, এই অবস্থা দেখা যাচ্ছে 7খানা অবজেক্ট সিলেক্ট হয়েছে। 7খানা অবজেক্ট উইন্ডোর ভেতরে পুরোপুরি এনক্লোজড ছিল, সেই জন্য 7খানা অবজেক্ট এখানে সিলেক্ট হয়েছে। এন্টার করলে মুছে যাবে যেহেতু ইরেজ কমান্ড অ্যাক্টিভ আছে। আমি এন্টার করছি না, এসকেপ কমান্ড দিয়ে এসকেপ করে আমি কমান্ডটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে বোঝা গেল উইন্ডো আর ক্রসিং উইন্ডো কি এবং কিভাবে কাজ করে। ওই যে ফার্স্ট পয়েন্ট যেটা আমরা ক্লিক করছিলাম সেটা আমাদের বুদ্ধি করে নিতে হবে কোন জায়গায় ফার্স্ট পয়েন্ট নিলে আমি আমার প্রয়োজন মতো ঠিক উইন্ডো বা ঠিক ক্রসিং উইন্ডোটা তৈরি করতে পারবো, সেটা বুঝে নিয়ে ফার্স্ট পয়েন্টটাকে চুজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পিক বক্স দিয়ে সিলেকশন, উইন্ডো দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয়, ক্রসিং উইন্ডো দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয়, এগুলো দেখে নিয়েছি। এবার আমরা উইন্ডো পলিগন আর ক্রসিং পলিগন নিয়ে ডিসকাস করব। আমরা অটোক্যাডে ফিরে এসেছি, ইরেজ কমান্ড নিই, ইরেজ কমান্ড নিলাম। এইবারে আমরা উইন্ডো পলিগন তৈরি করব। উইন্ডো পলিগন তৈরি করতে গেলে আমাকে ডাব্লিউপি উইন্ডো পলিগন, উইন্ডো ডাব্লিউ আর পলিগনের পি, ডাব্লিউপি লিখে এন্টার করতে হবে। কমান্ড উইন্ডো দেখাচ্ছে সিলেক্ট অবজেক্টস প্রম্পট, ইরেজ কমান্ড অ্যাক্টিভ আছে, সিলেক্ট অবজেক্টস লেখা আছে। আমরা এই অবস্থায় এটাকে উইন্ডো পলিগন দিয়ে সিলেক্ট করতে চাইছি। আমরা এখানে টাইপ করব ডাব্লিউপি লিখে এন্টার করে দেবো। সেক্ষেত্রে অটোক্যাড একটা পলিগন তৈরি করতে বলবে, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে বলবে, করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করব,
এইভাবে আমরা একটা পলিগন তৈরি করব। বিভিন্ন পয়েন্টে ক্লিক করে আমরা একটা পলিগন তৈরি করব। আমরা এর আগে যখন উইন্ডো তৈরি করেছিলাম সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট ক্লিক করেছিলাম, সেকেন্ড ডায়াগোনাল পয়েন্টটা ক্লিক করেছিলাম, রেক্টাঙ্গুলার শেপের উইন্ডো তৈরি হয়েছিল। আমরা যদি পলিগনাল শেপের উইন্ডো তৈরি করতে চাই তখন আমাকে উইন্ডো পলিগন ক্রিয়েট করে সিলেক্ট করতে হবে। উইন্ডোতে যেরকম আমরা পেয়েছিলাম যে অবজেক্টগুলো উইন্ডোর মধ্যে টোটালি এনক্লোজ ছিল সেই অবজেক্টগুলোই সিলেক্ট হতো, ইন্টারসেক্টেড অবজেক্ট বা পার্টলি এনক্লোজড অবজেক্ট সিলেক্ট হতো না। উইন্ডো পলিগনও ঠিক একই ধর্মটা দেখতে পাবো, টোটালি এনক্লোজড অবজেক্টই সিলেক্ট হবে যেটা পলিগনের মধ্যে আছে, কিন্তু যে অবজেক্টগুলো পার্টলি এনক্লোজড সেই অবজেক্টগুলো কিন্তু উইন্ডো পলিগন দিয়ে সিলেক্ট করা যাবে না। শুধু উইন্ডো আর উইন্ডো পলিগন দিয়ে সিলেক্ট করার মধ্যে পার্থক্য একটাই, উইন্ডোর ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গুলার বক্স তৈরি করতে পারি, রেক্ট্যাঙ্গুলার বাউন্ডারি তৈরি করতে পারি, আর উইন্ডো পলিগনে আমরা আমাদের পছন্দ মতো পলিগন তৈরি করে অবজেক্ট সিলেক্ট করতে পারি। উইন্ডো পলিগন আর শুধু উইন্ডোর মধ্যে ডিফারেন্স এইটুকুই। আমরা যে পলিগনটা আঁকতে চেয়েছিলাম সেই উইন্ডো পলিগনটা আঁকা হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি এন্টার করে দিই তাহলে পলিগনটা আঁকা শেষ হয়ে যাবে এবং প্রয়োজনীয় অবজেক্টগুলো বা স্যাটিসফাইড অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এন্টার করলে মুছে যাবে, আমি এসকেপ করে কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। উইন্ডো পলিগনটা কি আমরা বুঝে নিলাম, উইন্ডো পলিগনটা আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখব ক্রসিং পলিগন। আমরা অটোক্যাড কমান্ডে ফিরে এলাম। এবার আমরা ইরেজ কমান্ডটা আগে অ্যাক্টিভ করে নিই। ইরেজ কমান্ড অ্যাক্টিভ হয়েছে। এবার আমরা ক্রসিং পলিগন তৈরি করব। উইন্ডো পলিগন যেভাবে তৈরি করেছিলাম ক্রসিং পলিগনও মূলত সেইভাবে তৈরি করতে হবে। ক্রসিং পলিগন তৈরি করবার জন্য আমরা কমান্ড প্রম্পটে সিপি ক্রসিং পলিগন সিপি লিখে এন্টার করব। সিপি এন্টার করলে আমরা ক্রসিং পলিগন তৈরি করতে পারবো। ক্রসিং পলিগন যেটা তৈরি করব তার ফার্স্ট পয়েন্টটাকে প্রথমে ক্লিক করব, তারপরে আস্তে আস্তে আমরা আমাদের পছন্দ মতো পলিগন তৈরি করব বিভিন্ন পয়েন্টে ক্লিক করে। যেভাবে উইন্ডো পলিগন তৈরি করেছিলাম সেইভাবে আমার পছন্দ মতো বিভিন্ন পয়েন্টে ক্লিক করে আমি ক্রসিং পলিগন তৈরি করব। ক্রসিং পলিগন তৈরি হয়ে গেলে এন্টার কি প্রেস করব। উইন্ডো পলিগন আর ক্রসিং পলিগনের তৈরি করার পদ্ধতি মূলত এক, শুধু পার্থক্য এখানেই যে উইন্ডো পলিগনের মধ্যে টোটালি এনক্লোজড অবজেক্টগুলোই সিলেক্ট হয়, ইন্টারসেক্টেড অবজেক্ট বা পার্টলি এনক্লোজড অবজেক্টগুলো সিলেক্ট হয় না। কিন্তু ক্রসিং পলিগনের ক্ষেত্রে টোটালি এনক্লোজড অবজেক্ট অ্যান্ড ইন্টারসেক্টেড অবজেক্ট বা পার্টলি এনক্লোজড অবজেক্ট সমস্ত ধরনের অবজেক্টগুলোই সিলেক্ট হয়। ক্রসিং পলিগন তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এন্টার কি প্রেস করলেই ক্রসিং পলিগনটা কমপ্লিট হয়ে যাবে, স্যাটিসফাইড অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এন্টার কি প্রেস করলে সিলেক্টেড অবজেক্টগুলো মুছে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রসিং পলিগন দিয়ে 32খানা অবজেক্ট সিলেক্ট করতে পেরেছি। আমি এন্টার করছি না, এসকেপ করে ইরেজ কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। ক্রসিং পলিগনও আমরা দেখে নিলাম। এবার যেটা দেখব সেটা হচ্ছে ফেন্স। ফেন্স কথাটার মানে হচ্ছে বেড়া। আমরা এখানে বেড়া দেব বা একটা লাইন তৈরি করব। দেখা যাক ফেন্স ব্যাপারটা কি। আমরা অটোক্যাডে ফিরে এসেছি, ইরেজ কমান্ড নিলাম। ফেন্স অপশনটাকে অ্যাক্টিভ করবার জন্যে আমাকে সিলেক্ট অবজেক্টস প্রম্পটে এফ লিখে এন্টার করতে হবে। ফেন্স অপশন অ্যাক্টিভ হয়েছে। এই অবস্থায় আমরা করব কি, একটা লাইন ড্র করব, অর্থাৎ ফেন্স লাইনের ফার্স্ট পয়েন্টটাকে ক্লিক করব। ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। এইভাবে আমি আমার প্রয়োজন মতো একটা লাইন তৈরি করব। বিভিন্ন পয়েন্টে ক্লিক করে আমি লাইন তৈরি করব। এই যে লাইনটা তৈরি হচ্ছে এই লাইনটা কিরকম কাটা কাটা মতো তৈরি হচ্ছে।
এই কাটা কাটা যে লাইনটা তৈরি হচ্ছে এই লাইনগুলোকে আমি বলছি ফেন্স লাইন। এখন ফেন্স লাইন তৈরি করবার জন্য কোথায় ক্লিক করব সেটা একটু বুদ্ধি করে নিতে হবে। কথাটা হচ্ছে ফেন্স লাইন তৈরি করব। এইবার ফেন্স লাইন যে যে অবজেক্টকে ইন্টারসেক্ট করবে সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে। যাকে ফেন্স লাইন টাচ করবে না বা ইন্টারসেক্ট করবে না সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেন্স লাইন যে অবজেক্টগুলোকে ইন্টারসেক্ট করেছে সেই অবজেক্টগুলো সিলেক্ট হওয়ার জন্য রেডি ডিমড হয়ে গেছে। ফেন্স লাইন আঁকা কমপ্লিট হয়ে গেলে এন্টার কি প্রেস করব। ফেন্স লাইন যে অবজেক্টগুলোকে ইন্টারসেক্ট করেছিল সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেল। এন্টার করলে অবজেক্ট মুছে যাবে। আমি এসকেপ করে বেরিয়ে যাচ্ছি। ফেন্সের পরে সিলেকশন মেথড যেটা আছে সেটা হচ্ছে অল। অলটা এবার আমরা একটু দেখে নেব। অল ব্যাপারটা কি বোঝাই যাচ্ছে। অল মানে হচ্ছে অল, সমস্ত অবজেক্টই সিলেক্ট হবে। ইরেজ কমান্ড নিলাম, আমি এখানে লিখব অল, ALL লিখে এন্টার করে দেবো। তাহলে যতগুলো অবজেক্ট আছে সব কটা অবজেক্ট একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। অল অপশন দিয়ে আমরা ফাইলের মধ্যে যত অবজেক্ট আছে সব অবজেক্টকে সিলেক্ট করতে পারি। দেখতে পাচ্ছি এখানে অল এন্টার করার সঙ্গে সঙ্গে 55খানা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে ফাইলে 55খানা 55 নাম্বারস অবজেক্টস ছিল, সবকটা অবজেক্টই সিলেক্ট হয়ে গেছে। এন্টার করলে 55খানা অবজেক্টই মুছে যাবে। আমি মুছছি না, এসকেপ করে বেরিয়ে আসছি। এখানে একটা কথা বলে দিই, অল অপশন দিয়ে যখন আমি অবজেক্টকে সিলেক্ট করব মনে রাখতে হবে যে যে অবজেক্টগুলো আমি দেখতে পাচ্ছি সেই অবজেক্টগুলো তো সিলেক্ট হবেই। যে অবজেক্টগুলো ফাইলে আছে কিন্তু দেখা যাচ্ছে না, ডিসপ্লে এরিয়ার বাইরে আছে, সেই অবজেক্টগুলোও কিন্তু সিলেক্ট হবে অল অপশন দিয়ে। কিরকম ব্যাপারটা একটু দেখে নিই। আমি এখন কি করছি বলছি না, পরে বলে দেবো। এখানে আমি 3খানা অবজেক্ট ড্র করেছি। এইবার আমি আগের ডিসপ্লে এরিয়াতে ফিরে আসি। এই হচ্ছে ডিসপ্লে এরিয়া। এই অবস্থায় যদি আমি ইরেজ কমান্ড নিয়ে অল লিখে এন্টার করি, দেখা যাচ্ছে 58খানা অবজেক্ট সিলেক্ট হয়েছে। একটু আগেই আমরা দেখলাম এইটুকু অংশের মধ্যে 55খানা অবজেক্ট ছিল, এখন 58খানা অবজেক্ট সিলেক্ট হলো কি করে? আসলে ওই ডিসপ্লে এরিয়ার বাইরে, মানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না সেই অংশের বাইরেও আরো 3খানা অবজেক্ট আছে। অর্থাৎ সেই 3খানা অবজেক্ট আমি দেখতে না পেলেও এই ফাইলের মধ্যে drawing1 ফাইলের মধ্যে কিন্তু 3খানা অবজেক্ট আছে। যে 3খানা অবজেক্ট আমি দেখতে পাচ্ছি না সেই 3খানা অবজেক্টও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সুতরাং এখানে ভাবার কোনো কারণ নেই যে যে অবজেক্টগুলোকে আমি দেখতে পাচ্ছি না সেই অবজেক্টগুলো সিলেক্ট হবে না অল অপশন দিয়ে, এরকম ভাবার কোনো কারণ নেই। অল অপশন দিয়ে একটা ফাইলে যতগুলো অবজেক্ট আছে সবকটা অবজেক্টই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অল অপশনের পরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিমুভ অ্যান্ড অ্যাড। এই রিমুভ অপশনটা কিন্তু অবজেক্ট সিলেক্ট করতে কাজে লাগে না, অবজেক্টকে ডিসিলেক্ট করতে কাজে লাগে। দেখে নিই। আমরা প্রথমে ইরেজ কমান্ড নিয়ে ক্রসিং উইন্ডো দিয়ে অনেকগুলো অবজেক্টকে সিলেক্ট করে নিয়েছি। এবার মনে হলো যে মোট 46খানা অবজেক্ট সিলেক্ট হয়েছে, কিন্তু এর মধ্যে এই অবজেক্ট, এই অবজেক্ট, এই অবজেক্ট, এই সার্কেলগুলো আর আর্কটাকে আমি রেখে দেব, মুছবো না। এখন 46খানা অবজেক্ট সিলেক্ট আছে, সার্কেল আর্ক সবই সিলেক্ট হয়ে আছে। এন্টার করে দিলে সব মুছে যাবে, কিন্তু এই অবস্থায় আমার মনে হলো যে সার্কেল যে কটা আছে 3টে সার্কেল আর একটা আর্ককে আমি মুছবো না, কিন্তু ক্রসিং উইন্ডো দিয়ে যেহেতু সিলেক্ট করেছি এগুলো সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এইগুলোকে, এই 3টে সার্কেল এবং আর্ককে ডিসিলেক্ট করতে হবে। এই ডিসিলেক্ট করবার জন্য রিমুভ হচ্ছে সলিউশন। আমি এখানে লিখবো REMOVE, সিলেক্ট অবজেক্টস প্রম্পটে রিমুভ লিখে এন্টার করব। এখন দেখতে পাচ্ছি কমান্ড প্রম্পটে লেখা আছে সিলেক্ট অবজেক্টস, আর 46খানা অবজেক্ট সিলেক্ট হয়ে আছে। এই অবস্থায় যেই আমি রিমুভ লিখে এন্টার করলাম
সিলেক্ট অবজেক্টস প্রম্পট চলে গেল, এখন রিমুভ অবজেক্টস দেখাচ্ছে। 46খানা অবজেক্ট এখনো সিলেক্ট হয়ে আছে। এই অবস্থায় পিক বক্স কোনো একটা অবজেক্টের ওপরে নিয়ে গিয়ে ক্লিক করলে সেই অবজেক্টটা সিলেক্ট হবে না, এটা এখন রিমুভ হয়ে যাবে, অর্থাৎ সিলেকশন গ্রুপ থেকে বাদ চলে যাবে বা সোজা কথায় ডিসিলেক্ট হয়ে যাবে। এটা আবার আগের মতো হয়ে যাবে। দেখা যাচ্ছে আর্কটা ডিসিলেক্ট হয়ে গেছে। ডিসিলেক্ট হয়েছে তার প্রমাণ হচ্ছে এটা আগের মতো সাদা রঙের হয়ে গেছে, আর এটা ডিমড নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কমান্ড উইন্ডো দেখিয়ে দিয়েছে 1 রিমুভড 45 টোটাল। একটু আগেই আমরা দেখছিলাম 46খানা অবজেক্ট সিলেক্ট করা ছিল। আমি যেহেতু রিমুভ মোড অ্যাক্টিভ রেখেছি এবং অবজেক্টকে সিলেক্ট করেছি, সেটা ডিসিলেক্ট হয়ে গিয়ে 46 থেকে 45টা অবজেক্ট এখন সিলেক্টেড আছে, একটা মাইনাস হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি সার্কেলকে সিলেক্ট করি, সেটা সিলেক্ট না হয়ে ডিসিলেক্ট হয়ে যাবে। 44টা অবজেক্ট সিলেক্টেড, ডিসিলেক্ট 43টা অবজেক্ট সিলেক্টেড, ডিসিলেক্ট 42টা অবজেক্ট সিলেক্টেড আছে। এই অবস্থায় এন্টার করলে 42খানা অবজেক্ট সিলেক্ট আছে, সেগুলো মুছে যাবে এবং 4খানা অবজেক্ট, 3খানা সার্কেল আর 1খানা আর্ক থেকে যাবে। অর্থাৎ সিলেক্টেড অবজেক্টকে ডিসিলেক্ট করতে রিমুভ অপশনটাকে কাজে লাগানো হয়। এইবার আমার মনে হলো যে না, এই টেক্সটটাকেও আমি মুছে দেব, অর্থাৎ এই অবস্থায় আমাকে টেক্সটটাকেও সিলেক্ট করতে হবে। কিন্তু এই অবস্থায় সিলেক্ট করলে কিন্তু সেটা সিলেক্ট হবে না, কারণ এখন রিমুভ অপশনটা অ্যাক্টিভ হয়ে আছে। রিমুভ অপশনটা অ্যাক্টিভ থাকার কারণবশত এই অবস্থায় কোনো অবজেক্টকে আমি নতুন করে সিলেক্ট করতে পারবো না, কিন্তু সিলেক্টেড অবজেক্টকে ডিসিলেক্ট করতে পারবো। নতুন অবজেক্টকে যদি এখন সিলেক্ট করতে হয়, তখন আমাকে অ্যাড অপশনটাকে কাজে লাগাতে হবে। অ্যাড অপশন রিমুভ অবজেক্টস প্রম্পট থেকে সিলেক্ট অবজেক্টস প্রম্পটে চেঞ্জ করে দেয়। আমি এখানে টাইপ করছি অ্যাড, লিখে এন্টার করলাম। আমরা আগেই দেখেছিলাম অ্যাড অপশন অ্যাক্টিভ করার আগে দেখেছিলাম এটা রিমুভ অবজেক্টস আছে। যেই আমি অ্যাড অপশনটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাড লিখে এন্টার করলাম, রিমুভ অবজেক্টস প্রম্পট চেঞ্জ হয়ে গেল সিলেক্ট অবজেক্টস প্রম্পট। এইবারে আমি নতুন কোনো অবজেক্টকে আবার সিলেক্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 42খানা অবজেক্ট সিলেক্ট হয়ে আছে। অ্যাড করার পরে সিলেক্ট অবজেক্টস প্রম্পট ফিরে এসে এই অবস্থায় যদি আমি কোনো অবজেক্টকে সিলেক্ট করি বা পিক করি, সেই অবজেক্টটা সিলেক্ট হবে। 42-এর জায়গায় 43খানা অবজেক্ট এখন সিলেক্টেড আছে। এন্টার করলে 43খানা অবজেক্ট মুছে যাবে, বাকি অবজেক্টগুলো থেকে যাবে। আমি এসকেপ করে বেরিয়ে আসছি। এখানে একটা কথা বলে দিই, অ্যাড অপশনটা কিন্তু রিমুভ অপশনের ওপর ডিপেন্ডেন্ট। রিমুভ অপশন না দিলে অ্যাড অপশন দেওয়ার কোনো মানেই হয় না, কারণ আমরা ইরেজ কমান্ড অ্যাক্টিভ করলে প্রথমে সিলেক্ট অবজেক্টস প্রম্পটই থাকবে। সিলেক্ট অবজেক্টস প্রম্পটে যা আমরা কাজ করব সেই অবস্থায় কিন্তু সমস্ত কিছু অ্যাডই হবে, অ্যাকচুয়ালি সেটা সিলেক্টই হবে। অ্যাড অপশনটা তখনই আমি ব্যবহার করব যখন রিমুভ অবজেক্টস এই প্রম্পটটা থাকবে। যখন সিলেক্ট অবজেক্টস প্রম্পট থাকবে তখন আমরা অ্যাড অপশনকে ব্যবহার করব না। সেই কারণে আমরা বলি অ্যাড অপশনটা রিমুভ অপশনের ওপর ডিপেন্ডেন্ট। এখানে একটা কথা বলে দিই, আমরা যেরকম রিমুভ অপশন দিয়ে কোনো অবজেক্টকে ডিসিলেক্ট করতে পারি, আমরা আর একটা মেথডেও কোনো সিলেক্টেড অবজেক্টকে ডিসিলেক্ট করতে পারি। ইরেজ কমান্ড নিয়ে আমি অনেকগুলো অবজেক্টকে আগে সিলেক্ট করে নিলাম। এইবারে যদি আমি এই 4টে লাইনকে ডিসিলেক্ট করতে চাই, তাহলে কি করব? রিমুভ অপশন তো আমার হাতে আছে, এছাড়া আমি আর একটা মেথডে খুব সহজে এই অবজেক্টগুলোকে ডিসিলেক্ট করে নিতে পারি। কিবোর্ড থেকে শিফট কিটাকে প্রেস করে ধরে রাখবো, হোল্ড ডাউন দ্য শিফট কি। শিফট কিটাকে প্রেস করে রাখবো এবং কোনো একটা অবজেক্ট, মানে যে অবজেক্টটা সিলেক্ট আছে সেই রকম একটা সিলেক্টেড অবজেক্টে গিয়ে ক্লিক করলে সেই সিলেক্টেড অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা রিমুভ অপশন দিয়ে কোনো সিলেক্টেড অবজেক্টকে যেভাবে ডিসিলেক্ট করতে পারি, সেই রকম ভাবেই শিফট ক্লিক করে, মানে শিফট বাটনটাকে ধরে রেখে ক্লিক করলে সিলেক্টেড অবজেক্ট ডিসিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যাড রিমুভ অপশনটাকে ইউজ করতে পারি, অথবা শিফট ক্লিক দিয়ে সিলেক্টেড অবজেক্টকে ডিসিলেক্ট করতে পারি। রিমুভ অ্যান্ড অ্যাডের পরে যে মেথডটা আছে সেটা হচ্ছে পিক অ্যান্ড ড্র্যাগ মেথড। পিক অ্যান্ড ড্র্যাগ মেথড
আমরা এই মেথডটা দেখে নিই। পিক অ্যান্ড ড্র্যাগ মেথড। ইরেজ কমান্ড নিলাম, কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম কিন্তু মাউস বাটন ছাড়বো না। হোল্ড ডাউন দ্য লেফট মাউস বাটন অ্যান্ড ড্র্যাগ ইট। এইভাবে আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। এই মেথডটাকে বলা হয় পিক অ্যান্ড ড্র্যাগ, অর্থাৎ মাউস বাটনটাকে প্রেস করব, পিক করব, আর প্রেস করা অবস্থায় ড্র্যাগ করব। এইভাবে কিন্তু আমরা অবজেক্টকে সিলেক্ট করতে পারি। এখানে যে এরিয়াটা তৈরি হবে, যে ক্লোজড এরিয়াটা তৈরি হবে, সেটা আর্ক দিয়ে তৈরি করা হবে। আমি আরেকবার করছি। ইরেজ কমান্ড নিলাম, পিক করলাম, ড্র্যাগ করলাম। এটা হচ্ছে পিক অ্যান্ড ড্র্যাগ মেথড। আবার করছি। এটা যেটা তৈরি হলো সেটা কিন্তু ক্রসিং এরিয়া তৈরি হলো। ক্রসিং আর সাধারণের মধ্যে ডিফারেন্সটা কি নিশ্চয়ই আমরা বুঝে গেছি। এটা ক্রসিং তৈরি হলো। আমরা এইবারে নর্মাল পিক অ্যান্ড ড্রপ তৈরি করছি, এটা কিন্তু ক্রসিং হচ্ছে না। এইটা কন্ট্রোল কি করব, কি করে? ক্রসিং এরিয়া তৈরি করব না নর্মাল এরিয়া তৈরি করব, সেটা কন্ট্রোল হবে কি করে? সেক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা প্রথম ক্লিক করার পরে মাউসটাকে যদি ফার্স্ট বাঁদিকে টানি তাহলে ক্রসিং তৈরি হয়ে যাবে। কিন্তু পিক অ্যান্ড ড্র্যাগ মেথডে মাউস ক্লিক করার পরে যদি আমি প্রথম দিকে ডান দিকে টানি তাহলে উইন্ডো তৈরি হবে, নর্মাল ল্যাসো তৈরি হবে। অ্যাকচুয়ালি এটাকে ল্যাসো বলা হয়, নর্মাল ল্যাসো তৈরি হবে। ঠিক আছে, আর একবার করছি ব্যাপারটা ভালো করে বোঝার জন্য। ইরেজ কমান্ড নিলাম, পিক অ্যান্ড ড্র্যাগ মেথডে আমি ল্যাসো তৈরি করব, নর্মাল ল্যাসো তৈরি করব, ক্রসিং ল্যাসো না, নর্মাল ল্যাসো তৈরি করব। সেক্ষেত্রে মাউসটাকে ক্লিক করার পরে প্রথম কাজ হবে আমাকে ডান দিকে টানা, তাহলে ল্যাসো তৈরি হবে। কিন্তু ইরেজ কমান্ড নিলাম, ল্যাসো তৈরি করব, ফার্স্ট ক্লিক করার পরে যদি আমি বাঁদিকে টানি তাহলে যেটা তৈরি হবে, তাহলে কিন্তু সেটা ক্রসিং ল্যাসো তৈরি হবে। এইভাবে আমরা পিক অ্যান্ড ড্র্যাগ মেথডে ল্যাসো তৈরি করতে পারি, এবং এই ল্যাসো দিয়ে আমি উইন্ডো ল্যাসো বা ক্রসিং ল্যাসো তৈরি করতে পারি। এর মাধ্যমে কিন্তু আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারি পিক অ্যান্ড ড্র্যাগ মেথডে ল্যাসো তৈরি করে। একটা কথা বলে রাখি, এই পিক অ্যান্ড ড্র্যাগ মেথডে ল্যাসো তৈরি করে সিলেকশন করার পদ্ধতি লোয়ার ভার্সনে নেই। এটা অটোক্যাড 2020, অটোক্যাড 2020 এই ভার্সন থেকে ইন্ট্রোডিউস হয়েছে। সুতরাং যারা 2020 লোয়ার ভার্সন ব্যবহার করছেন তারা কিন্তু এই ল্যাসো তৈরি করতে পারবেন না, এটা একটু মনে রাখতে হবে। এবার বাকি রইল সিলেকশন সাইক্লিং। এবার এটা আমরা একটু দেখে নেব। সিলেকশন সাইক্লিং ব্যাপারটা কি? সিলেকশন সাইক্লিং বোঝার জন্য আমাদের এই ধরনের একটা ড্রয়িং দরকার। ড্রয়িংটা কি? আমরা এখানে সেম সাইজের চারখানা সার্কেল দেখতে পাচ্ছি, একই রকম সার্কেল, চারখানা সার্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি। চারখানা সার্কেলের চার রকম কালার, রেড সার্কেল, ইয়েলো সার্কেল, গ্রিন সার্কেল, হোয়াইট সার্কেল। এইবার আমরা এইগুলোকে একটার ওপর আর একটা রেখে দেব। কিভাবে রাখছি পরে ডিসকাস করব কমান্ড ডিটেলিংয়ে। আপাতত আমরা সবকটাকে এক জায়গায় নিয়ে আসছি। এখন চারখানা আলাদা আলাদা রঙের সার্কেল একটার ওপর আর একটা আছে, যাকে আমরা বলি ওভারল্যাপিং হয়ে আছে, কিন্তু প্রত্যেকটা সার্কেলই এমনভাবে তৈরি, মানে প্রত্যেকটা সার্কেল সেম হওয়ার কারণবশত আলাদা করে আমি কোনো সার্কেলকে সিলেক্ট করতে পারছি না। এখন যদি আমি চাই, এক ওভারল্যাপ সার্কেলগুলো ওভারল্যাপড আছে, একটার ওপর একটা বসে আছে, এই অবস্থায় যদি আমরা চাই লাল রঙের সার্কেলটাকে মুছতে, সেটা কিন্তু আমি এখান থেকে করতে পারবো না। সেটা করতে গেলে আমাকে সিলেকশন সাইক্লিং করতে হবে। সিলেকশন সাইক্লিং
এই বাটনটা দিয়ে কন্ট্রোল হবে। সিলেকশন সাইক্লিং এখন অন আছে, আমি সিলেকশন সাইক্লিংকে অ্যাক্টিভ করতে পারবো। কিন্তু এইটা যদি অফ থাকে, অর্থাৎ সিলেকশন সাইক্লিং যদি অফ মোডে থাকে, তাহলে কিন্তু এইভাবে আমি সিলেকশন সাইক্লিংকে অ্যাপ্লাই করতে পারবো না। এই অবস্থায় যদি আমি ইরেজ করি তাহলে কি হবে? একদম ওপরের যে সার্কেলটা ছিল সেইটা মুছে যাবে, অর্থাৎ একদম ওপরে ছিল সাদা রঙের সার্কেলটা, সেইটা মুছে গেল। আমি আনডু করে কন্ট্রোল জেড করে আবার সাদা রঙের সার্কেলটাকে ফিরিয়ে নিয়ে আসলাম। অর্থাৎ সিলেকশন সাইক্লিং যদি অফ মোডে থাকে তাহলে এরকম ওভারল্যাপ অবজেক্টগুলোর মধ্যে যে অবজেক্টটা একদম ওপরে আছে, সবার ওপরে আছে, সেই অবজেক্টটাই সিলেক্ট হবে। আর যদি সিলেকশন সাইক্লিং অন করা থাকে তাহলে ওভারল্যাপ অবজেক্টগুলোর মধ্যে কোনো একটা স্পেসিফিক বা রিকোয়ার্ড অবজেক্টকে আমি আলাদা করে সিলেক্ট করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি এই সিলেকশন সাইক্লিং অন করা আছে, আমি সবুজ রঙের সার্কেলটাকে মুছতে চাইছি। আমি ইরেজ কমান্ড নিলাম, এইটার ওপরে ক্লিক করলাম। যেহেতু সিলেকশন সাইক্লিং অ্যাক্টিভ আছে, এই অবস্থায় একটা লিস্ট আসবে, অর্থাৎ ওভারল্যাপড অবজেক্ট যেগুলো আছে তার প্যারামিটার্স বা বৈশিষ্ট্য নিয়ে একটা লিস্ট আসবে। সেই লিস্টগুলো থেকে যে স্পেসিফিক অবজেক্টটাকে দরকার সিলেক্ট করা, সেই অবজেক্টটাকে সিলেক্ট করব। এই অবস্থায় যদি আমি এন্টার করি তাহলে সবুজ রঙের সার্কেলটা সিলেক্ট হয়েছে, এই অবস্থায় সেই সার্কেলটা মুছে যাবে। এন্টার করলাম, মুছে গেল। এইবার আমরা যদি দেখি এগুলোকে আলাদা আলাদা করে নিয়ে আসি, তখন আমরা দেখতে পাবো যে সবুজ সার্কেলটা নেই। দেখতে পাচ্ছি লাল সার্কেল আছে, সাদা সার্কেল আছে, হলুদ সার্কেলটাও আছে, কিন্তু সবুজ সার্কেলটা আছে কি? না, সবুজ সার্কেলটা নেই। তার মানে আমরা এই রকম স্পেশাল কেসে সিলেকশন সাইক্লিং এই মোডটাকে ব্যবহার করতে পারি। যতগুলো সিলেকশন মোড ছিল বা মেথড ছিল সিলেকশন করবার, সবকটা মেথড আমরা দেখে নিয়েছি। এইবার আমরা কয়েকটা ইনফরমেশন, সিলেকশন ওরিয়েন্টেড ইনফরমেশন দেখে নেব। আমরা এতগুলো সিলেকশন মেথড শিখলাম ইরেজ কমান্ডের সঙ্গে। এগুলো যে শুধু ইরেজ কমান্ডের সঙ্গেই ব্যবহার করা যায় সেরকম নয়, অন্য অনেক কমান্ডের ক্ষেত্রেই এই সিলেকশন মেথডগুলো কাজে লাগে। যখনই কোনো অবজেক্ট সিলেক্ট করতে হবে তখনই আমরা এই মেথডগুলো ব্যবহার করতে পারবো। আর অবজেক্ট মূলত কখন সিলেক্ট করার দরকার পড়ে? এই যে মডিফাই প্যানেলের মধ্যে যে আইকনগুলো আছে বা যে কমান্ডগুলো আছে, মডিফাই প্যানেলের মধ্যে যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো অ্যাক্টিভ করলে অবজেক্ট সিলেক্ট করার প্রয়োজন হয়। এটা হচ্ছে মুভ কমান্ড, কপি কমান্ড, স্কেল কমান্ড, রোটেট, মিরর ইত্যাদি। এই যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলোর জন্যেই অবজেক্ট সিলেক্ট করতে হয়। অর্থাৎ মডিফিকেশন ওরিয়েন্টেড কমান্ড অ্যাক্টিভ করলে অবজেক্ট সিলেক্ট করার দরকার পড়ে। মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে পিকবক্স হয়ে যায়, কমান্ড উইন্ডোতে সিলেক্ট অবজেক্টস প্রম্পট আসে, সেই অবস্থায় আমরা অবজেক্ট সিলেক্ট করি এবং অবজেক্ট সিলেক্ট করার যে কটা মেথড আমরা জেনেছি সব কটা মেথডের যে কোনো একটা প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। এখানে একটা কথা আরো স্পষ্ট করে বলে দেওয়া দরকার, সিলেক্ট থাকলেই যে আমরা মাল্টিপল সিলেকশন ইউজ করতে পারবো এরকম কিন্তু কোনো কথা নেই। একটা কমান্ড আমরা অ্যাক্টিভ করছি, এটা হচ্ছে অফসেট কমান্ড, ডিটেলিং আমরা পরে করব। অফসেট কমান্ড অ্যাক্টিভ করলাম, অফসেট কমান্ড অ্যাক্টিভ হয়েছে, অফসেট ডিস্টেন্স চাইছে, আমি একটা কিছু দিয়ে দিলাম, ডিটেলিং পরে হবে। যেই দিয়ে দিলাম ও বলেছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট, আমি এই কথাটার উপর হাইলাইট করব। সিলেক্ট কথাটা আছে ঠিক আছে, কিন্তু সিলেক্টের পরে সিলেক্ট অবজেক্ট আছে, মানে সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল কিন্তু নেই। এখানে সিলেক্ট অবজেক্টস কথাটা নেই, আছে সিলেক্ট অবজেক্ট। যেহেতু এখানে সিলেক্ট অবজেক্ট আছে সেহেতু এখানে আমরা একসঙ্গে অনেকগুলো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো না। এক্ষেত্রে আমাকে অবশ্যই
পিক বক্স দিয়ে সিঙ্গেল ক্লিক করতে হবে। আমি একটু চেষ্টা করে দেখি, ক্রসিং উইন্ডো দিয়ে এটাকে সিলেক্ট করার চেষ্টা করি, ল্যাসো তৈরি করার চেষ্টা করি, কোনোটাই কিন্তু এখানে কোনো কাজে আসবে না, কারণ এখানে সিঙ্গেল সিলেকশন হবে, অর্থাৎ একবারে একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি পিক বক্স দিয়ে যখনই সিলেক্ট করব তখনই কিন্তু কাজটা হবে। এইভাবে আমরা বিভিন্ন কমান্ডে যখন অটোক্যাড কোনো অবজেক্ট সিলেক্ট করতে বলবে তখন অবজেক্ট সিলেক্ট করব এবং কমান্ড পারফর্ম করব। সব কমান্ডেই কিন্তু অবজেক্ট সিলেক্ট করার প্রয়োজন পড়ে না। যখন মাউস পয়েন্টার পিক বক্স হিসাবে থাকে, যখন কমান্ড উইন্ডোতে সিলেক্ট অবজেক্টস বা সিলেক্ট অবজেক্ট প্রম্পট দেখতে পাবো, তখন আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা ইরেজ কমান্ডটাই ডিসকাস করেছি আর সিলেকশন মেথডগুলো ডিসকাস করেছি, আর অটোক্যাডের কমান্ডের মধ্যে যে সাদৃশ্যগুলো আছে, যে মিলগুলো আছে, সেই মিলগুলো একটু দেখে নিয়েছি। আশা করি প্রথম ভিডিওর মতো, প্রথম ক্লাসের মতো আজকের এই ক্লাসটাও আপনাদের ভালো লাগবে, এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। পরের ক্লাসে, পরের ভিডিওতে আমরা লাইন কমান্ড নিয়ে ডিসকাস করব। অটোক্যাডে কি করে লাইন ড্র করতে হয় সেইটা আমরা দেখে নেব। স্ন্যাপ আর গ্রিড মোড নিয়ে আলোচনা করব। যাওয়ার আগে বলে দিই যে ভিডিওটা দেখবেন, ক্লাসগুলো দেখবেন, যারা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখলেন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রিপশন নিয়ে রাখুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে এরপরে যতগুলো ভিডিও আসবে এই সিরিজের সবকটা ভিডিও খবর আপনি ঠিক সময় মতো পেয়ে যান, সেইটা ব্যবস্থা করে রাখবেন। আর এই ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক করবেন, যদি ভালো না লেগে থাকে তাহলেও জানাবেন। আমার ইমেল আইডিতে আপনারা জানাতে পারেন, আমার ফেসবুক পেজে আপনারা জানাতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন, ভালো লাগলো মন্দ লাগলো যা ইচ্ছে বা যেটুকু প্রয়োজন সেটুকু কমেন্ট করবেন। আমি চেষ্টা করব কমেন্টের আনসার করবার, উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের কোনো পরামর্শ বা প্রস্তাব কিছু থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোকে আরও আকর্ষণীয়, আরও ভালোভাবে আমি তৈরি করতে পারি, সেই আশায় রইলাম। আর যদি মনে হয় এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো খুব ভালো, খুব শেয়ার করার মতো, তাহলে অবশ্যই পরিচিতদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবেন, এই আশায় রইলাম। দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, নমস্কার।